সবুজে মোড়া পাহাড়, কুয়াশার চাদরে ঢাকা আঁকাবাঁকা পথ, আর সে পথ বেয়ে উঠে যাওয়া এক পবিত্র শিখরের দিকে। আজ আমরা এসেছি এক পবিত্র ও চমৎকার অ্যাডভেঞ্চারে, ঝাড়খণ্ডের হৃদয় পারশনাথ ট্রেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৪৭৯ ফুট উঁচু, ঝাড়খণ্ডের সর্বোচ্চ স্থানে, ঝাড়খণ্ডের গর্ব ও জৈন ধর্মের অন্যতম তীর্থস্থান, আর প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গরাজ্য। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন অথবা একান্ত নির্জনতায় নিজেকে খুঁজে পেতে চান, তাহলে পারশনাথ পাহাড় আপনার জন্য আদর্শ স্থান। ঝাড়খণ্ডের গিরিডি জেলার অন্তর্গত এই পাহাড় শুধু ট্রেকিং ডেস্টিনেশন নয়, এটি বিশ্বাস, ধর্ম আর প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল। এখানেই ২০ জন জৈন তীর্থঙ্কর মোক্ষ লাভ করেন, তাই জৈনদের কাছে এটি শ্রী সম্মেত শিখরজি। ঝাড়খণ্ডের এই বিস্ময়কর স্থানে পৌঁছানোর জন্য এবারে আমার যাত্রা শুরু হয়েছে আমার বাড়ির নিকটবর্তী রেল স্টেশন ধুবুলিয়া থেকে। বিকেলবেলা ৪:৩০ নাগাদ আমি পৌঁছে গেছি ধুবুলিয়া স্টেশন। ধুবুলিয়া থেকে ৫:০৬ লালগোলা প্যাসেঞ্জার ধরে আমি চলবো শিয়ালদা। লালগোলা প্যাসেঞ্জার যথাসময়ে পৌঁছলো, তবে ট্রেনে উঠে মাথায় হাত, এ কি অবস্থা! প্রচণ্ড ভিড়, এই ৩ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। তাই মাথায় একটি চিন্তা এলো, রানাঘাট স্টেশনে নেমে রানাঘাট লোকালে করে যাব শিয়ালদা। তাই রানাঘাট স্টেশনে নেমে ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে এলাম রানাঘাটের ৬ নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে রানাঘাট লোকালটি ছাড়ে। সত্যি বলতে রানাঘাট লোকালে উঠে স্বস্তির নিঃশ্বাসই ফেললাম। পুরো ফাঁকা ট্রেন, প্রচুর সিট। তা ২ বন্ধু মিলে পছন্দ মতো একটি সিট বেছে নিলাম এবং বসে পড়লাম। এবারে পারশনাথ যাবার জন্য আমরা চুজ করেছি নাইট জার্নি। হাওড়া থেকে মুম্বাই মেল রাত্রি ১১:৪০। বিকেলবেলা ৫:০৬ লালগোলা ধরেছিলাম। আশা ছিল যে অনেক আগে শিয়ালদা পৌঁছে যাবো এবং অনেক আগে হাওড়া পৌঁছে যাব। তবে লালগোলা তো পৌঁছে যাওয়ার সৌভাগ্য তো নেই, এত পরিমাণে ভিড় ছিল এবং অনেকটা জার্নি, কিন্তু প্রায় ৩.৫ ঘন্টা জার্নি দাঁড়িয়ে যেতে হবে। তো এনার্জি তো লস হবে। কালকে যেহেতু ট্রেকিং আছে, তো এনার্জি সঞ্চয়ের জন্য আমরা রানাঘাট নেমে গেলাম। রানাঘাটে লালগোলা এসে পৌঁছাই ৬:১৩ নাগাদ এবং রানাঘাট থেকে ৬:৪৭ রয়েছে রানাঘাট লোকাল, একেবারে ফাঁকা, নিশ্চিন্তে বসে যাচ্ছি আমরা। লালগোলা প্যাসেঞ্জারে প্রচণ্ড ভিড় থাকার কারণে বা কৃষ্ণনগর লোকালে প্রচণ্ড ভিড় থাকার কারণে আপনারা যারা মনে করছেন যে রানাঘাট থেকে রানাঘাট লোকাল ধরে যাবেন, সেক্ষেত্রে একটা সাজেশন, আপনারা ওই ট্রেনের একটু সামনের দিকে উঠবেন। তাহলে পারে রানাঘাট এসে, যেহেতু রানাঘাট লোকাল রানাঘাটের ৫ নম্বর এবং ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে দেয়, আসতে একটু সুবিধা হবে। এখনো পর্যন্ত আমাদের প্ল্যান এখান থেকে শিয়ালদা যাওয়ার এবং শিয়ালদা থেকে বাসে করে হাওড়া যাবার। তবে হঠাৎই প্ল্যান চেঞ্জ হলো, দমদম নামলে কেমন হয় এবং দমদম থেকে এবার মেট্রোতে হাওড়া গেলে কেমন হয়। তাই দুজনে মিলে ডিসিশন নিলাম যে আমরা গিয়ে নেমে পড়বো দমদম। দমদম নেমে তড়িঘড়ি আমরা চলে এলাম মেট্রো স্টেশন এবং মেট্রো করে আমাদের প্রথমে যেতে হবে এসপ্ল্যানেড। কারণ আপনারা জানেনই, দমদম থেকে এখন সরাসরি হাওড়া যাওয়ার মেট্রো নেই। এসপ্ল্যানেড গিয়ে আবার মেট্রো চেঞ্জ করে আমাদের যেতে হবে হাওড়া। দমদম থেকে মিনিট ১৫ মধ্যে আমরা পৌঁছে গেলাম এসপ্ল্যানেড এবং এসপ্ল্যানেডে তড়িঘড়ি নেমে এবার গ্রিন লাইন ধরার পালা। গ্রিন লাইন বরাবর হেঁটে আমাদের পৌঁছতে হবে হাওড়া যাওয়ার জন্য মেট্রোতে। এসপ্ল্যানেড থেকে গ্রিন লাইন বরাবর ২টি ধাপে অনেকটা নিচে নামতে হয়। আপনারা এসকেলেটরে নামুন বা সিঁড়িতে নামুন, পরপর ২টি ধাপে কিন্তু আপনাকে নিচে নামতে হবে। এসপ্ল্যানেড থেকে ছাড়ার পরে প্রথমে মহাকরণ এবং তারপরে গঙ্গার নিচ দিয়ে হাওড়া মেট্রো। এটুকু পথ একেবারে শর্টকাট। আমরা এসে পৌঁছে গেলাম হাওড়া মেট্রো। এসপ্ল্যানেডে যেহেতু অনেকটা নিচে নামতে হয়েছিল, হাওড়া মেট্রোতেও এবার আমাদের পরপর ২টি ধাপে এক্সকেলেটরে অনেকটাই উপরে উঠতে হবে। ঘড়িতে সময় ৯:৩০ এবং আমাদের ট্রেন 12321 মুম্বাই মেল রাত্রি ১১:৪০। তাই হাতে অনেকটাই সময়।
তাই হাওড়ার ওয়েটিং লাউঞ্জে বসে বসে ওয়েট করতে লাগলাম। এরপরে রাত্রি 10:30 আমাদের সঙ্গে যুক্ত হলেন আমাদের এবারের ট্রেকের তৃতীয় ব্যক্তি। রাত্রি 11টা বাজতেই বোর্ডে লক্ষ্য করলাম মুম্বাই মেল 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তাই আমরাও আস্তে আস্তে আগিয়ে চললাম 15 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আপনারাও যদি আমাদের মতো রাত্রে সফর করতে চান তাহলে রাত্রি 10:55 12987 শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস বা রাত্রি 11:30 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস বা রাত্রি 11:30 222307 হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস বা এবারে আমাদের মতো 12321 হাওড়া মুম্বাই সিএসএমটি মেল এতে করে প্ল্যান করতে পারেন। আমরা মুম্বাই মেলে তৎকালে টিকিট পেয়ে গেছি এবং এবারে আমাদের যাত্রা S5 স্লিপারের রাত্রিটা ঘুমিয়ে ঘুমিয়ে আমরা আগিয়ে চলবো সামনের দিকে। আপনাদেরকেও বলবো, আপনারা যারা পড়াশোনার প্ল্যান করবেন একটু আগে থেকেই প্ল্যান করুন এবং অগ্রিম স্লিপারের টিকিট কেটে রাখুন, যাতে কিনা রাত্রিটা ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে পরের দিন পড়াশোনাতে নামতে পারেন। রাত্রিটা বেশ স্বস্তিতে ঘুম হলো এবং ঘুম ভাঙতেই দেখি এসে পৌঁছে গেছি বাঙালির আবেগ নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো স্টেশন। গোমো স্টেশন পেরোতেই যে প্রকৃতি আমার চোখের সামনে ধরা দিল তা অন্তত আমি প্রথমবার দেখছি। দূরে সবুজ পাহাড়, সূর্যোদয়ের আগের মুহূর্ত, অপূর্ব রূপ। এমন অপূর্ব প্রকৃতিকে চাক্ষুষ করতে করতে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশন পারশনাথ। ঝাড়খণ্ডের গিরিডি জেলার ইসরি বাজারে অবস্থিত এই পারশনাথ স্টেশন আসানসোল গয়া লাইনের অংশ। এই স্টেশনটি শ্রী শিখরজি বা পারশনাথ পাহাড় যাওয়ার প্রধান গেটওয়ে। প্রতিদিন 50 থেকে 70টির বেশি ট্রেন এখানে থামে, যার মধ্যে এক্সপ্রেস, সুপারফাস্ট, রাজধানী, বন্দে ভারত ইত্যাদি বর্তমান। আমাদের বাহন মুম্বাই মেল খুব ভালো টাইমে পারশনাথ নামিয়েছে 4:40। 4:26 নামানোর কথা ছিল, একটু লেট থাকার জন্য 4:40। স্টেশন চত্বরে ফ্রেশ হয়ে নিলাম এবং বাইরে বার হতেই প্রচুর গাড়ি রয়েছে এখানে। আমরা অ্যাকচুয়ালি যে ট্রেক করব, ট্রেকিং স্টার্ট পয়েন্ট হচ্ছে মধুবন। পারশনাথ স্টেশন থেকে মধুবন প্রায় 25 কিলোমিটার। এই রাস্তাটুকু যাওয়ার জন্য শেয়ার গাড়িও পাওয়া যায়, গাড়ি রিজার্ভও পাওয়া যায়। এরকম মারুতি ভ্যানগুলি আপনারা যদি শেয়ারে যেতে চান জনপ্রতি 70 টাকা লাগে এবং যদি পুরো মারুতি ভ্যান রিজার্ভ করেন সেক্ষেত্রে 420 টাকা। আমরা যাচ্ছি শেয়ারে। শেয়ারে গেলে একটা অসুবিধা, আপনাকে একটু ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত 6 জন হয়। যদি আপনারা সদল বলে আসেন, 6 জন 7 জন আসেন, সেক্ষেত্রে আপনারা একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে এগিয়ে যেতে পারেন। এদিকে রাস্তা বেশ সুন্দর। পারশনাথ স্টেশন থেকে এই 25 কিলোমিটার রাস্তায় আমাদের সময় লাগলো প্রায় 40 মিনিট। আপনি কখনো এমন একটি জায়গা দেখেছেন যেখানে প্রকৃতি, শান্তি আর আধ্যাত্মিকতা একসাথে মিশে গেছে? এ এক অনন্য তীর্থস্থান মধুবন। এটি পারশনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত জৈন ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র স্থান। এই মধুবন থেকে শুরু হয় পারশনাথ পাহাড়ের ট্রেক। মধুবনে প্রবেশ করলেই চোখে পড়বে শান্ত পরিচ্ছন্ন পরিবেশ এবং এখানে রয়েছে বহু পুরনো জৈন মন্দির, সুন্দরভাবে সাজানো বিভিন্ন বাগান, ধ্যান করার জায়গা এবং অনেক ধর্মশালা। বর্তমানে আমরা পৌঁছে গেছি মধুবনের একেবারে ট্রেকিং গেট অবধি। এখানে বাইকও পাওয়া যায়। এখান থেকে আপনার মূল মন্দির, পারশনাথ মূল মন্দির হচ্ছে 9.65 কিলোমিটার। আচ্ছা, এই গেটের কাছে কিন্তু রয়েছে একাধিক দোকান। এখানে আপনারা চাইলে লাঠিও নিতে পারেন। লাঠি এখানে 30 টাকা করে নেয়। এছাড়া বিস্কিট, চা, বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। আপনারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে বা জল নিয়ে কিন্তু উপরে উঠতে পারেন। ট্রেক করতে পারবেন না একটু বয়স্ক
আপনারা চাইলে কিন্তু অনায়াসেই পরশুনাথ মন্দির পর্যন্ত ঘুরে আসতে পারেন। এখানে রয়েছে বাইক সার্ভিস, যাওয়া আসাতে একজন সাওয়ারির জন্য 800 টাকা করে নেয়। একেবারে 9 কিলোমিটার আপনাকে পৌঁছে দেবে। এবং যদি আপনারা মনে করেন যে একবার যাবেন এবং ফিরে আসবেন না, ফেরাটা হেঁটে আসবেন, সেক্ষেত্রে 500 নেবে। আপনাকে লাস্ট 650 মিটার হাঁটতে হবে। ঘড়িতে সময় এখন 6:20। প্ল্যান মাফিক একেবারে ফার্স্ট সকালে আমরা আমাদের ট্রেকিং স্টার্ট করেছি। হালকা রোদ আছে, আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে, তবে কিন্তু বৃষ্টি একটুও নেই। বৃষ্টির জন্য আমরা প্রিপারেশন নিয়ে এসেছি, যদি হয় দেখা যাবে। এখান থেকে স্থানীয়রা বলছে যে ঘন্টা 4 সময় লাগবে। দেখি আমাদের কতটা সময় লাগে। আমরা কিন্তু একেবারে তাড়াহুড়ো করবো না, রিল্যাক্সে যাব। 4 বন্ধু মিলে আড্ডা মারতে মারতে যাবো, লাগুক সময়, কোনো চাপ নেই। চলুন আগে যাই সামনের দিকে। ট্রেক স্টার্ট করার পরে প্রায় 1.5 কিলোমিটার কভার হয়ে গেল। কত মিনিট? 45 মিনিট মতো। এবং আমরা এসে পৌঁছে গেলাম কলিকুণ্ড ধাম। আমার পিছনে রয়েছে এই ধামের প্রবেশ পথ। ভিতরে একটু প্রবেশ করব, ভিতরে কেমন কি অ্যাম্বিয়েন্স সেটা নিশ্চয়ই দেখাবো। কালীকুণ্ড বা কলিকুণ্ড। কালীকুণ্ড নামটি এসেছে কালীর কুণ্ড বা জলের উৎস থেকে। লোকমতে এখানে দেবী কালী তার তপস্যা করেছিলেন এবং জলধারা সৃষ্টি হয়। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এটি একটি শক্তি পীঠতুল্য স্থান, যেখানে মায়ের শক্তি ও আশীর্বাদ লাভের জন্য ভক্তরা আসেন। অনেক যাত্রীরা সমেত শিখরজির ট্রেকের পথে এখানে বিশ্রাম করে এবং ধামের কুণ্ডে স্নানও করে থাকেন। এক কথায় পাহাড়ের কোলে অবস্থিত এই স্থানটি ঘন জঙ্গল, ঝর্ণা এবং পাথরের পথ দিয়ে ঘেরা। ট্রেকিং পথে এই স্থানটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে প্রাকৃতিক পরিবেশ ও ধর্মীয় অনুভূতির এক অনন্য মেলবন্ধন ঘটে। একেবারে নিরিবিলি শান্ত প্রকৃতি, চারিদিকে জঙ্গল, বিভিন্ন গাছপালা, সবুজের সমাহার, মনোরম পরিবেশ, তারই মধ্যে দিয়ে এগিয়ে চলা। এবং এই ধরনের যে শর্টকাট, এগুলি কিন্তু যাত্রা পথকে অনেকটাই ছোট করে দিয়েছে। প্রায় 2.5 কিলোমিটার পথ আমরা অতিক্রম করলাম। এতক্ষণ রাস্তা ছিল খাড়া রাস্তা, এবার বেশ খানিকটা ঢালু রাস্তা, নিচের দিকে নামতে হবে। আপনারা যারা আমাদের মতো ট্রেক স্টার্ট করবেন এবং রাস্তা পথে এসে যদি অসুবিধা হয়, যদি কষ্ট হয়, ধীরে সুস্থে বসে যাবেন, কোনো সমস্যা নেই। যদি আপনারা মনে করেন যে ট্রেক করবেন না, রাস্তা পথে এসে বাইক হায়ার করবেন, এখানে কিন্তু লোকাল ভাইরা, স্থানীয় লোকজন রাস্তা পথে এসে জিজ্ঞেস করছে যে এখান থেকে মন্দির অবধি বা মন্দিরের সিঁড়ি অবধি কি বাইকে যাবে। তো রাস্তা পথেও ট্রেকিং রুটেও আপনারা বাইক পেয়ে যাবেন, সমস্যা নেই। এছাড়া আপনারা যারা বয়স্ক আছেন, মনে করছেন যে বাইকে যেতে পারবেন না, এখানে কিন্তু পিঠুর ব্যবস্থাও আছে। তো আপনাদের সাধ্য মতো আপনারা এখানে বিভিন্ন রকম পরিষেবা পেয়ে যাবেন। যাত্রাপথের 3 কিলোমিটার অতিক্রম এবং আসার পরে পেয়ে গেলাম একটা স্থানীয় দোকান টাইপের। এখানে জল বা চানা মশলা ইত্যাদি পাওয়া যাচ্ছে। এছাড়া কুরকুরি টুরকুরি রয়েছে। যেহেতু পাহাড়ের উপরে, অনেকটাই উপরে, এবং এই অবধি কিন্তু কোনো দোকান দেখতে পাইনি, সেই কারণে দাম একটু বেশি হবে। এখানে বিসলারির দাম জিজ্ঞেস করলাম, 40 টাকা করে বলছে, এবং লোকাল যে জল সেটা 30 টাকা বলছে। মোটামুটি আপনারা যদি মনে করেন এখানে রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে যাবেন, খেতেই পারেন। আর যদি মনে করেন জল নিচে থেকে ক্যারি করবেন, সেটাও করতে পারেন। এই তো চানা নিয়েছি এই দোকান থেকে, বেশ কোয়ান্টিটি ভালোই দিয়েছে। এটার দাম হচ্ছে 20 টাকা, ঠিকঠাক। কেমন লাগছে সন্ধ্যে?
প্রায় 4 কিলোমিটার পথ অতিক্রম হয়ে গেছে। শান্ত নিরিবিলি প্রকৃতির মধ্যে দিয়ে যাওয়া এই জায়গাটা দারুণ লাগলো। একটা ছোট্ট পুল মতো আছে এবং তার উপরে যে সবুজের সমাহার, এ নিয়ে প্রকৃতি বেশ দারুণ। এবং আস্তে আস্তে যত উপরের দিকে উঠছি ওয়েদার বেশ ঠান্ডা হচ্ছে, হালকা ঘাম আছে, সেই কারণে বোধহয় ঠান্ডা একটু বেশিই লাগছে। জাস্ট গন্ধর্ব নালা পেরিয়ে এলাম এবং এখানে সোজা রাস্তা, ঢালা রাস্তা চলে যাচ্ছে এবং আরেকটি শর্টকাট যাচ্ছে। এরকম যে শর্টকাটগুলি এগুলি নেবেন, একটু কষ্ট হবে তবে অনেকটাই পথ কমে যাবে। এই শর্টকাটটা কিন্তু অনেকটা পথ কমিয়ে দেবে। যদিও আমরা ট্রেক করে যাচ্ছি, তবে একটা জিনিস লক্ষ্য করলাম, যারা বাইকে যাচ্ছে একটা জায়গায় পৌঁছে গেছি, এই হাঁটা রাস্তা পথে রয়েছে প্রচুর সিঁড়ি। এই জায়গায় বাইক যাচ্ছে, তবে কিন্তু পিছনে যে প্যাসেঞ্জার বা ট্রেকার তারা কিন্তু হেঁটে যাচ্ছে, মানে কিছুটা অংশ হয়তো এই সিঁড়ি অংশ যেহেতু রয়েছে সেগুলি কিছুটা হেঁটে যেতে হবে, সেটা লক্ষ্য করলাম। আমরা পৌঁছে গেছি শীতল নলার কাছে। এখানে তো ফ্রিতে জল রয়েছেই, তার সঙ্গে কিন্তু এখানে মন্দিরের তরফ থেকেই নাস্তার বন্দোবস্ত রয়েছে। কি কি আছে দাদা? কচুরি আছে, পোহা আছে, সুজির হালুয়া আছে। আচ্ছা, এখানে সুজির হালুয়া আছে, পোহা আছে, কচুরি আছে। শীতলনলার কাছে যে মন্দির, এখানে কিন্তু মন্দিরের তরফ থেকে ফ্রিতে ভোগের আয়োজন। এতটা জার্নি করে আসার পরে একটু স্বস্তিতে খাওয়া দাওয়া করে আবার আগে চলা। এই শীতলনলা থেকে দুটো রাস্তা যাচ্ছে, একটা সোজা একটু ঘুরে যাবে এবং মেন মন্দির যাওয়ার জন্য এ পাশে, এখান থেকে 4 কিলোমিটার মতো। আমরা এবার সরাসরি মেন মন্দিরের দিকে এগিয়ে যাব। ট্রেক করে যাওয়ার কিন্তু এক আলাদা মাধুর্যতা। তবে যদি কারোর অসুবিধা হয় লাস্ট 2 কিলোমিটার বা 3 কিলোমিটার, তার জন্য কিন্তু বাইকের বন্দোবস্ত রয়েছে, স্থানীয়রা যাতায়াত করছে। লাস্ট 2 কিলোমিটার যাওয়ার জন্য এনারা 150 টাকা নিচ্ছে। মানে এখানে কিন্তু হ্যাঁ, শুরু থেকেই বার্গেনিংটা হচ্ছে বাইকের। আপনারা যারা বাইকে আসবেন মনে করছেন পুরোটা বা মাঝ রাস্তা থেকে একটু কথাবার্তা বলে নেবেন। তবে আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি ট্রেক করেই যাব, দেরি হোক থেমে থেমে যাব, তবে পায়ে হেঁটেই যাব। মহাশয়টাকে দেখো কেমন বসে আছে। ট্রেকিং এর শুরু থেকেই এখানে রয়েছে প্রচুর বানর। এদের হাত থেকে একটু সাবধান, এরা কিন্তু পুরো মুখিয়ে আছে যে কখন মানে কিছু নিয়ে যাবে আর কি। খাবার টাবার দিলে তো নিশ্চয়ই খাবে, তবে বন্য বিভিন্ন যে ফলগুলো আছে সেগুলো খাচ্ছে দেখছি। ট্রেকিং এর প্রতি বা অ্যাডভেঞ্চারের প্রতি ভালোবাসা না থাকলে এই পড়াশোনার ট্রেক করা একেবারেই সম্ভব না। শুরু থেকেই বেশ কষ্ট আছে, তবে আমরা জার্নিটাকে বেশ এনজয় করছি। এখন সময় সকাল 11:30। আমরা প্রায় মন্দিরের কাছে পৌঁছে গেছি। এখান থেকে মন্দির আর 1 কিলোমিটার। এই জার্নিটুকু কমপ্লিট করলেই আমরা ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে যাব। চলুন তবে। মধুবন থেকে অর্থাৎ নিচে থেকে যে সমস্ত বাইক আপনাকে নিয়ে আসবে, বাইকগুলি এই পর্যন্তই আসবে। এরপরে প্রায় 450 মিটার যে রাস্তা, সেটি কিন্তু সিঁড়ি পথে যেতে হবে, তো সে রাস্তাটা তো হাঁটতেই হবে। এখানে এসে এই ফার্স্ট দেখলাম ট্রেকিং রুটে যে গার্ডওয়াল করা আছে। বর্তমানে এরকম মোজাইকের রাস্তা এবং তারপর কিছুটা যাওয়ার পরে সিঁড়ি রয়েছে। অনেকে কোয়ারি থাকে যে এই ট্রেকিংয়ে এসে নেটওয়ার্ক ঠিকঠাক পাবো কিনা। আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম, 2.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার পর্যন্ত জিও নেটওয়ার্ক ঠিকঠাক ছিল এবং তারপরে কিন্তু সেভাবে নেটওয়ার্ক নেই, একেবারে নেই বললেই চলে। এবং মন্দির চত্বর আসার পরে 1 দাগ 2 দাগ পাচ্ছে নেটওয়ার্ক। তো নেটওয়ার্কের এক্সপেকটেশন কিন্তু আপনারা রাখবেন না। এখনো অবধি এই ট্রেকের বেস্ট পার্ট আমার মনে হয়েছে লাস্ট অংশটুকু। এটুকু দারুণ নিলাম, গার্ডওয়াল রয়েছে
এবং এসে পৌঁছে গেছি, আপনাকে বলছিলাম না সিঁড়ি রয়েছে, সিঁড়ির কাছে। এবং রীতিমতো শুরু হয়ে গেছে মেঘের আনাগোনা। ওফ, দারুণ লাগছে। অবশেষে পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ, সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৪৭৯ ফুট শিখরের চূড়ায়, যেখানে আকাশ ছুঁতে চাই পাথরের তৈরি ছোট ছোট মন্দির। এখানে দণ্ডায়মান এক অপূর্ব শান্তি, যেন আত্মা খুঁজে পায় তার নিজস্ব নিঃশব্দতা। এখানে দাঁড়িয়েই বোঝা যায় কেন হাজার হাজার তীর্থযাত্রী বছরের পর বছর পায়ে হেঁটে এই পথ পাড়ি দিয়ে আসে। পারশনাথ শুধু একটি ট্রেকিং গন্তব্য নয়, এটি এক আত্মিক সফর। একদিকে পাহাড়ের উপর দাঁড়িয়ে আপনি উপভোগ করবেন প্রকৃতির অতুল সৌন্দর্য, অন্যদিকে অনুভব করবেন শত শত বছরের ধর্মীয় ঐতিহ্য। এই অভিজ্ঞতা যেমন মানসিকভাবে সমৃদ্ধ করে, তেমনই শারীরিক চ্যালেঞ্জও দেয়। আপনি যদি প্রকৃতি আর পবিত্রতার সংমিশ্রণ চান, তবে পারশনাথ অবশ্যই আপনার তালিকায় থাকুক। বেলা 12:30, ওয়েদার খুবই খারাপ, রীতিমতো শুরু হয়ে গেছে ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে গেছে। হাই, এত কষ্ট করে আসার পরে ইচ্ছে ছিল মন্দির চত্বর অনেকটা সময় অতিবাহিত করব, তবে ওয়েদার একেবারে খারাপ, শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। সেই কারণে আমরা তড়িঘড়ি নেমে যাচ্ছি নিচের দিকে। ওঠার সময় তো বেশ হেসে খেলে এনজয় করে উঠেছি, তবে নামার সময় যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেকটা চ্যালেঞ্জিং। চলো 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 চলো, এবার দেখা যাক যে স্লিপ করে কিনা, এগুলো একটু ব্যাপার, যে কেমন কি পরিস্থিতি হচ্ছে নিশ্চয়ই দেখাবো। ফানি কিছু হচ্ছে কিনা, মানে এ পড়ে যায় কিনা, এ পড়ে যায় কিনা। এবার আমাদের নামার পালা। এই যেন চেনা রাস্তার অচেনা রূপ। আচ্ছা, নামার সময় কিন্তু মন্দিরের কাছে রয়েছে বিভিন্ন দোকান, আপনারা চাইলে বিভিন্ন রকম খাবার দাবার এখানে খেতেই পারেন। যদি আপনারা ভাত প্রেফার করেন, এখানে কিন্তু রাইস থালি 60 টাকা নেয়। এছাড়া মোমো, ম্যাগি বিভিন্ন জিনিস পেয়ে যাবেন, পছন্দ মতো খাবার নিতেই পারেন। তবে যেহেতু ওয়েদার খারাপ, আমরা তড়িঘড়ি নেমে যাব, যতটা সম্ভব নিচের দিকে নেমে যাব। একদমই, ওঠার সময় একরকম ওয়েদার, নামার সময় ঠিক অপোজিট ওয়েদার। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড এসে দার্জিলিংয়ের ওয়েদার পাচ্ছি, কেমন লাগছে বলো? সত্যি অসাধারণ। মানে এই ওয়েদারটা এক্সপেক্ট করেছিলাম যে পাই, যখন উঠছিলাম পাচ্ছিলাম নাকি একটুখানি মনে দুঃখ হচ্ছিল, আচ্ছা, কিন্তু নামার সময় পেয়ে কিন্তু অসাধারণ লাগছে। দুরকম ওয়েদার পাচ্ছি, মানে এক্সপিরিয়েন্সটা সব রকম একসাথে পেয়ে যাচ্ছি একবার এসেই। এটা কিন্তু একটা সুবিধা যে নামার সময় তো খাটনি কম হয়, এবং ওয়েদার এমন হলে কিন্তু ঘাম দেবে না এবং দ্রুত নেমে যেতে পারবো আমরা। তারই প্রচেষ্টা, যাতে বৃষ্টি আসার আগে আগে, বৃষ্টি হলে তো কিন্তু এই রাস্তাঘাট একটু স্লিপারি হতে পারে, তারই আগে আগে নেমে যাওয়ার চেষ্টা আর কি। মন্দির থেকে আমরা প্রায় 6.55 কিলোমিটার নেমে এলাম। যাওয়ার সময় আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম, আপনারা দেখেছেন। এখান থেকে একাধিক রাস্তা যাচ্ছে। ডান দিকে যে রাস্তা যাচ্ছে, এই রাস্তা পথে যদি বাইক নিয়ে আসে যারা, তারা কিন্তু এই রাস্তা পথে যায়, এবং মন্দির থেকে 1.2 কিলোমিটার নিচে যে সিআরপিএফ ক্যাম্প আছে, এই রাস্তা সেখানে গিয়ে ওঠে। তবে অনেক বাইক দেখছি, আমরা যে রাস্তায় গেছিলাম এই রাস্তাটাও ছিল, এই রাস্তায় কিছু সিঁড়ি আছে, সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে ওঠানামা করতে হতে পারে। উপরে তো ছিলাম, উপরে ছিল মেঘের আনাগোনা, তারপরে এক পশলা বৃষ্টিও হয়েছে, তবে আমরা বৃষ্টির সাক্ষাৎ পাইনি। নিচে এসে দেখছি যে এখানে এক পশলা বৃষ্টি হয়েছে, এবং আবারও শুরু হয়ে গেছে রোদ ঝকমকে ওয়েদার, এবং রীতিমতো গরম আছে, ঘামছি রীতিমতো। নামছি, চলুন আসুন। আমরা 4 বন্ধু মিলে ধীরে সুস্থে এনজয় করতে করতে আড্ডার ছলে উঠেছি এবং ভিডিও নিয়েছি। সেই কারণেই আমাদের ঘন্টা 6 সময় লেগেছে উঠতে, তবে নামার সময় 2 ঘন্টা 45 মিনিট সময় লেগেছে। মোটের উপরে আমরা এই জার্নি দারুণ এনজয় করলাম। এখানে একটি কথা বলে রাখি, আপনারা আগে থেকে প্ল্যান করবেন এবং ফেরার টিকিটটিও আপনারা চাইলে পারশনাথ থেকে করে রাখবেন। যেহেতু আমাদের ফেরার টিকিট পারশনাথ থেকে নেই, সেই কারণে আমরা শেয়ার গাড়ি করে চলেছি পারশনাথ, এবং সেখান থেকে বাসে করে পৌঁছে গেছি ধানবাদ। এবারে আমরা ফিরবো ধানবাদ থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেসে। শক্তিপুঞ্জ এক্সপ্রেসেও আমরা তৎকাল টিকিট পেয়ে গেছি, সেই কারণে আমরা এত জার্নির পরে স্লিপারেই ভালো করে ফিরতে পারছি। আপনারা ট্রেক করলে অবশ্যই ফেরার টিকিটটি আগে থেকে রিজার্ভ টিকিট করে রাখবেন।
সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান, সাথে থাকুন, দেখতে থাকুন, এবং কোনো কোয়ারি থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ।